মহান ইংরেজ স্রষ্টা চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশনস উপন্যাসের নায়ক পিপ ভিক্টোরীয় যুগের ইংল্যান্ডের এক পাড়াগার বালক, থাকে গরিব পালিত পিতার সঙ্গে। লন্ডন থেকে খবর এলো তার জন্য কে এক অজানা লোক প্রচুর অর্থ রেখে গেছেন। কিশোর পিপের লন্ডনে যাত্রা আর লন্ডনে পিপের অভিজ্ঞতা নির্ভর করে ডিকেন্স রচনা করলেন এক কালোজয়ী মহাকাব্য, আর শেষে পিপ আবার তার গ্রামে ফিরে এলো। আমরা যাকে বাংলার পিপ বলছি তার জন্ম অমিতবিত্ত পরিবারে কলকাতায়। লন্ডনের পরে সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী, আর তাকে ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে পাঠানো হলো। তার আগে জোড়াসাঁকোর প্রাসাদ প্রতিম বাড়িতে এক মেঘমেদুর দিনে সে স্লেটে লিখল, গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরিত্রাসে লোক লাজে সজনী আও আওলো। বাংলা ভাষায় এক মহান আবির্ভাবের অভিজ্ঞানপত্র। ব্যারিস্টারি ক্যারিয়ার তার হলো না, ব্যর্থ হলো সে, আর উপায়ন্তর না দেখে সে পারিবারিক ব্যবসা জমিদারিতে নিযুক্ত হলো। সেই সূত্রে শিলাইদহ, পাবনা, বাংলার সঙ্গে প্রত্যক্ষ চার চোখের পরিচয় হলো। মহত্তর নিয়তিবোধয়, যাকে পরে তিনি বললেন জীবন দেবতা, তার কথা তিনি ভাবতে লাগলেন। আশ্চর্যজনকভাবে গ্রেট এক্সপেকটেশন উপন্যাসের প্রথম প্রকাশ এবং তার জন্মসাল একই, 1861 খ্রিস্টাব্দ। To me only with thine eyes, and I will pledge with mine all liver kiss within the cup, and I'll not ask for wine. শিলাইদহে দিনের পর দিন পদ্মায় নৌকায় থেকে থেকে যুবকটি লিখল ছোট ছোট গল্প, গল্পগুচ্ছ তার নাম। ভৌগোলিক বাংলা যদি কোনোদিন বিলুপ্ত হয়ে যায়, তবুও তার আত্মার নির্যাস ধরা থাকলো এই গদ্যগুচ্ছে। যৌবনে এই যুবক সর্বমানবের হৃদয়ের জয় জয়ন্তীর আগে গান বাঁধল। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি। এক যুগ পরে আবার লন্ডন যাত্রা, সঙ্গে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি। লন্ডন আন্ডারগ্রাউন্ডে তা হারিয়ে গেল, কিন্তু নিয়তির ইচ্ছা লস্ট অ্যান্ড ফাউন্ড থেকে ফিরে পাওয়া গেল। শেষে তার আড়ষ্ট ইংরেজি অনুবাদ পৌঁছল আইরিশ কবি ইয়েটসের হাতে। তারপরের কাহিনী ইতিহাস, বাংলার, ইংল্যান্ডের ও বিশ্বের। আর সুরের ইতিহাসেও
বিদেশিনী সুর ও ফুল তার গানে ধরা দিতে লাগলো। বাংলা শব্দের চারণ কবির শব্দে জড়ালো দূরদেশী রাখাল বালকের গান। আথেক তাহার বুঝিনে কো, আথেক যে পাই অনুমানে। Bounds and breeze, oh bonny June, how can it bloom, say fresh and fair? How can he chant, ye little birds, at times say weary full care? ঢোলে 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 বহে কেবা মৃদুবা। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কেবা মৃদুবা। তোটিনি এলো নতুনে কল্লোলে চলিয়া যায়। ইকো কিবা কুঞ্জে কুঞ্জে, ইকো কিবা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। ফুলে ফুলে ঢোলে ঢোলে। রবি টেগোর হলেন, বিশ্বের বৃত হলেন। তিনি নিজে বললেন, পশ্চিম দেশ থেকে গ্রেট এক্সপেকটেশনস দেখে হয়তো সেই বিদেশিনীর কথা, আমি পূর্ব সমুদ্রে যাহাকে অর্ঘ্য দিয়াছিলাম তাহা তিনি পশ্চিম সমুদ্রে কেন গ্রহণ করিলেন তাহা তিনিই জানেন। কিন্তু একটি কথা তিনি জানতেন, তার বিদেশিনীর বিষয়ে তিনি তাকে চিনতেন। কবির দর্শন দেশের গণ্ডি ছাড়িয়ে খুঁজে বেরিয়েছিল বিশুদ্ধ মননশীলতা। আর অনেকের মতো তা মিলে গেছিল মেরি কুরি, আডা লাভেলিস, মেরি শেলি, এমিলি ডিকিনসন, এডিথ নেসবেটদের চিন্তাভাবনা ও সৃজনশীলতার সাথে। তার অনুসন্ধান পূর্ণতা খুঁজে পেয়েছিল লুলুভের দেয়ালের সেই একাকিনীর চিরকালীন রহস্যময় নিমন্ত্রণের মাঝে। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধি দিলেন। মনে রাখতে হবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র তার বাংলা লেখাকে চেস্ট বেঙ্গলি মনে করত না। এই মারাত্মক কথা আমরা জেনেছি নীরজচন্দ্র চৌধুরীর আত্মঘাতী বাঙালি থেকে। তিনি জগতের অতিথি হলেন। কেমব্রিজে, নিউটনের ট্রিনিটি কলেজে আর কেভেন্ডিশ গবেষণাগার দেখে তার কি মনে হয়েছিল আমরা জানি না, কিন্তু কি হতে পারত তা আমরা জানি তার কালান্তর প্রবন্ধগুচ্ছে। যে সময়ে বেকন নিউটন ঘোষণা করছেন আধুনিক বিজ্ঞানের জন্মযাত্রা, তার মনে হলো সেই সমকালীন আমাদের ফুল্লরা কালকেতুর গল্প, যেখানে বলবান দেবদেবী, রাজা, মন্ত্রী, মাতব্বরকে ঘুষ দিয়ে কার্যকারণ সম্পর্ক ছাড়া মহাবিশ্বের নিয়মকে নিজের ছোট স্বার্থসিদ্ধির কাজে লাগানো যায়। সেই চেতনার বিদ্রোহ থেকে তিনি উপনিষদে পেলেন সেই মহামৃত্যুঞ্জয় বাণী, মহাবিশ্বের নিয়ম শাশ্বত সমান। এই মহাবিশ্ব গ্রিক ভাষায় কসমস বা শৃঙ্খলা, খেয়স বা খামখেয়ালিপনা নয়। আর আরও আশ্চর্যের কথা, এই নিয়ম মানুষ জানতে পারে। মহাবিজ্ঞানী আইনস্টাইন
বুদ্ধের মতো নিউটনীয় ঐতিহ্যের মহাবিদ্রোহী আবার সেই ঐতিহ্যের বিস্তার। আইনস্টাইন বললেন, দ্য গ্রেটেস্ট ইনকম্প্রিহেন্সিবিলিটি অব দ্য কসমস ইজ ইটস কম্প্রিহেন্সিবিলিটি। যার উদ্যমের পথে, যার আনন্দিত সর্বনাশে, রিক্ত বৃষ্টি মেঘ সাথে, সৃষ্টি ছাড়া ঝড়ের বাতাসে, যাব যেথা শঙ্করের টলমল চরণ পাতনে, জাহ্নবীর তরঙ্গ মন্ত্র মুখরিত তাণ্ডব মাতনে, গেছে উড়ে জটা ভ্রষ্ট ধূতরার ছিন্ন ভিন্ন দল, কক্ষচ্যুত ধূমকেতু লক্ষ্য হারা প্রলয় উজ্জ্বল, আত্মঘাত মদমত্ত আপনার দীর্ণ কীর্ণ করে নির্মম উল্লাস বেগে, খণ্ড খণ্ড উল্কা পিণ্ড ছড়ে কণ্টকিয়া তোলে ছায়াপথ। এবার ঘরে ফেরার পালা। সারা জগৎ তাকে অতিথি হিসেবে পেলে ধন্য হতো, কিন্তু তিনি বোলপুরে আসন পেতে বসলেন বুদ্ধের মতো। প্রিন্স দ্বারকানাথের নাতি, শ্রেষ্ঠতম ঐশ্বর্যের মালিক, কিন্তু আশ্রমবাসী। ইহা আসনে শুষ্যতু মে শরীরং। কিন্তু ততদিনে সাম্রাজ্যস্তা চলে, যে সাম্রাজ্যের দুপুরে তার জন্ম প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপ বীর শূন্যা। তিনি সধর্মে স্থির। ততদিনে জালিয়ানওয়ালাবাগের বিভৎসতা দেখা হয়ে গেছে। 20 বছর বাদে মৃত্যুর কিছুদিন আগে সভ্যতার সংকট প্রবন্ধে তিনি লিখলেন তার স্বপ্নভঙ্গ, আবার চিরসান্ত্বনার কথা। সমসাময়িক ইংরেজ সাম্রাজ্যকে তীব্র সমালোচনার পরও তিনি মনে করতে ভুলে যাননি তার কৈশোর ও যৌবনের ইংরেজ নায়ক ও সহকর্মীদের প্রতিচ্ছবি। এই অর্ঘ্যদান মানুষের প্রতি মানুষের, শাসিতের শাসকের প্রতি নয়। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে, এই ভারতের মহামানবের সাগর তীরে। বোলপুর আশ্রমে স্থিত আমাদের বাংলার পিপ ভুবন ভ্রমিয়া শেষে তিনি নূতন দেশে। আজকে 25শে বৈশাখে দুই বাঙালি পলাশবন্ধু পারিজাত মনে করি সেই ঘরে ফেরার আদেশ। এই ঘর ভৌগোলিক নয়, মনোভূমি। সাম্রাজ্যের উত্থান পতন, লাভ ক্ষতি, উপার্জন অপব্যয়ের পরে যা বেঁচে থাকে তা হল সাহিত্য আর সংস্কৃতির অম্লান উৎবৃত্ত। অজস্র স্বপ্নের লালন পালন এবং পরিশেষে সব স্বপ্নভঙ্গের পরে পিপ লন্ডন ছেড়ে তার গ্রামে ফিরে এসেছিল। আমাদের কবিও পাশ্চাত্যের জাঁকজমক এবং স্বপ্নময় হাতছানি পরিত্যাগ করে ছায়া সুনিবিড় শান্তির নীড় বোলপুরে ফিরে এলেন। তার চেতনা, দর্শন এবং সর্বোপরি জীবনবোধ সাজানো রইল সেই স্বপ্নের জাদুঘরে। যেখানে শালের বন পেরিয়ে ঘরের কোণ, সেখানেই ফেলবো মন। কাঁচের বাক্স ভরে জীবন সাজানো ঘরে, খোলা স্বপ্নের জাদুঘর, খোলা স্বপ্নের জাদুঘর।